ছিলাম সেটা হচ্ছে এই মাইক্রোবায়োলজি। মাইক্রো মানে খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র, আর বায়োলজি মানে বায়োলজিক্যাল সায়েন্স, যেখানে আমরা একটা মাইক্রোবসকে নিয়ে আলোচনা করি, মাইক্রো অর্গানিজমকে নিয়ে আলোচনা করি। সেই মাইক্রো অর্গানিজমসের মধ্যে অনেক কিছু পড়ে, যেমন ব্যাকটেরিয়া পড়ে, যেমন ভাইরাস পড়ে, যেমন প্যারাসাইট পড়ে, ফাঙ্গাস পড়ে। তো এদের সবাইকে নিয়ে আমরা একটু আলোচনা করি, তারা কেমন দেখতে, তারা কি কি রোগ ছড়াতে পারে সোসাইটিতে, সেই রোগগুলোকে ডাক্তারবাবুরা কি করে আইডেন্টিফাই করবে সহজে, তার কি প্রতিরোধ ব্যবস্থা, কি চিকিৎসা আছে আমাদের কাছে অ্যাট প্রেজেন্ট, আর কি কি ভ্যাকসিন আছে আমাদের কাছে। চিকিৎসকের এই সামাজিক কর্তব্যটা থেকে সরে গেলে তো হয় না। কি করে ডিজিজ প্রিভেনশন করা যায়, আটকানো যায়, একজনের থেকে আরেকজনের ছোঁয়াচে যাতে লেগে না যায়, সেগুলো আমরা আলোচনা করি এই মাইক্রোবায়োলজিতে। এখন মাইক্রোবায়োলজি বা ব্যাকটেরিয়া বা ভাইরাস জনিত যে রোগগুলো, তা পৃথিবীর সমস্ত রোগের মধ্যে প্রায় 37% ইনফেকশাস ডিজিজ। ইনফেকশাস ডিজিজ প্রায় 37%। নন কমিউনিকেবল ডিজিজ বাকিটা, তার সঙ্গে কিছু ট্রমাটিক ডিজিজ আছে বা কিছু অটোইমিউন ডিজিজ আছে, সেগুলো আছে। কিন্তু মাইক্রোবায়োলজি জড়িয়ে আছে প্রায় 37% ইনফেকশনের সঙ্গে। এখন এই মাইক্রোবায়োলজিটা অনেক ভাগে আমরা ভাগ করেছি। মাইক্রোবায়োলজির মধ্যে আমরা সয়েল মাইক্রোবায়োলজি, এয়ার মাইক্রোবায়োলজি, ফুড মাইক্রোবায়োলজি, সব মিলিয়ে এনভায়রনমেন্টাল মাইক্রোবায়োলজি, এছাড়া মেডিকেল মাইক্রোবায়োলজি একটা খুব ইম্পর্টেন্ট জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এই মেডিকেল মাইক্রোবায়োলজি, যেখানে আমরা চিকিৎসা বিজ্ঞান নিয়ে আলোচনা করি এবং সেখানে এই বিভিন্ন রোগের পিছনে কোন ব্যাকটেরিয়া বা কোন অর্গানিজম দায়ী সেটা খুঁজে বার করি, সঙ্গে সঙ্গে পেশেন্টকে তার ওষুধ দেই এবং তার অন্যান্য প্রিভেনশনসগুলো বলে দিই। এটা হচ্ছে মেডিকেল মাইক্রোবায়োলজি। কিন্তু এই মেডিকেল মাইক্রোবায়োলজি খুব বেশি দিন ডেভেলপ করেনি। এমনকি আমরা যে সময় ডাক্তারি পড়েছি সে সময় কিন্তু মাইক্রোবায়োলজি কোনো আলাদা সাবজেক্ট ছিল না। তখন প্যাথোলজির মধ্যে মেডিকেল মাইক্রোবায়োলজি ছিল। কিন্তু এমনভাবে মাইক্রোবায়োলজির প্রয়োজনীয়তা বেড়ে গেল যে সেটাকে পরবর্তীকালে এনএমসি একটা আলাদা বই করতে বাধ্য। এখন এই যে মেডিকেল মাইক্রোবায়োলজি, তার মধ্যে এসে এখন প্যান্ডেমিক, তার মধ্যে এখন হসপিটাল ইনফেকশন কন্ট্রোল, তার মধ্যে এসে এখন অ্যান্টিবায়োটিক স্টিউয়ারশিপ যোগ হয়ে গিয়েছে। তো এই হসপিটাল ইনফেকশন কন্ট্রোল একটা বিরাট ভূমিকা নিয়েছে মাইক্রোবায়োলজির মধ্যে। এখন মাইক্রোবায়োলজি 18th সেঞ্চুরির আগে একটা কনসেপ্ট ছিল, স্লাইডগুলো পরে দেখাবো, আগে একটু গল্প করে নিই। 18th সেঞ্চুরির আগে ধারণা ছিল, বিজ্ঞানীরা বলতেন যে জীবাণুগুলো নিজে নিজে জন্মায়, ইনঅ্যানিমেট অবজেক্ট থেকে জন্মায়। মানে ধরো লোহা, কাঠ, খড়, এর সব থেকেই জীবাণু তৈরি হয়। এটা চলে আসছিল। প্রথম একজন বিজ্ঞানী, তিনি আবার নামেই বিজ্ঞানী, তিনি করতেন কাঁচের কাজ। কাঁচের কাজ করতে করতে একটা আতশ কাঁচের তলায় হঠাৎ লক্ষ্য করে দেখলেন যে আরে কি সব যাচ্ছে। তিনি তো তাড়াতাড়ি চিৎকার করে উঠলেন, আর 2-5 জন লোককে দেখালেন, সবাই গিয়ে ওটা দেখছে, তাই তো বটে, কি সব যাচ্ছে নিচ দিয়ে, একটা আতশ কাঁচের নিচ দিয়ে। তারপর উনি ওটা সায়েন্টিফিক ফোরামে বললেন, ও ডাক্তারবাবুরা, ও কিছু না, আমাদের তো একটা আছেই, একজন আরেকজনকে সহ্য করতে পারি না চিকিৎসকদের, যার জন্য আজকে আমাদের এই দুর্গতি। তো সেখানে হলো সেটা। কিন্তু উনি প্রমাণ করে দিলেন যে দেখো ভাই, এই যে জিনিসটা এখানে ছিল না, এর স্মরণ হচ্ছে, এক জায়গায় ছিল আরেক জায়গায় চলে যাচ্ছে, এখান থেকে চলে যাচ্ছে, মুভ করছে। তাহলে প্রথম নামটা পরে বলবো,
তিনি প্রথম বললেন যে এটা একটা জীবাণু হতে পারে। সবাই বলল, জীবাণু, মাইক্রো অর্গানিজমস, এ দেখা যায় নাকি? এ তো হাওয়ায় হয়। যাই হোক, উনি তো চলে গেলেন। পরে একজন লুই পাস্তুর বলে একজন ভদ্রলোক এলেন, সায়েন্টিস্ট। প্রথম ব্যক্তি অবশ্যই লিওয়েন হক, যিনি মাইক্রোস্কোপের আবিষ্কর্তা। এই দ্বিতীয় ব্যক্তি লুই পাস্তুর, তিনি, আমরা তাকে মাইক্রোবায়োলজির প্রাণপুরুষ বলি, ফাদার অফ মাইক্রোবায়োলজি বলি, লুই পাস্তুর। এই পাস্তুর সাহেব ডি নোভো কনসেপ্ট, মানে মাইক্রো অর্গানিজম নিজের থেকে জন্মায়, ইনঅ্যানিমেট অবজেক্ট থেকে জন্মায়, ইট কাঠ বালি থেকে জন্মায়, সেটার বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ করলেন। বললেন না, এটা ঘটে না। তারা তাদের নিজেদের লাইক থেকেই জন্মায়, নিজেদের মতো আরেকটা জীবাণুর থেকেই জন্মায়। স্পন্টেনিয়াস জেনারেশন অফ অর্গানিজম কনসেপ্টের উনি বিরোধিতা করলেন প্রথম, এবং সঙ্গে সঙ্গে প্রমাণও করলেন যে জীবাণু তার পূর্বপুরুষ থেকে একই রকম জীবাণু জন্মায়। একটি এস্চেরিশিয়া কোলাই আরেকটি এস্চেরিশিয়া কোলাইয়ের জন্ম দেয়। এই প্রথম এই বক্তব্য উনি পেশ করলেন। কিভাবে জানো? সে এক গল্প। প্রথম ঘটনা ঘটলো একটা ফার্মেন্টেশন রিয়াকশন। ফার্মেন্টেশন তোমরা জানো, ফার্মেন্টেশন রিয়াকশনে একটা জীবাণু পাওয়া গেল। আবার সেই ফার্মেন্টেশন তখনকার দিনে তুমি জানো যে বহু প্রাচীনকাল থেকে সুরা বা সোমরস সারা পৃথিবীতে চালু আছে। কিন্তু এই সুরা সোমরস, এই মহা আনন্দের বস্তুটি, তার মধ্যে যে একটা ফাঙ্গাসের খেলা, তার মধ্যে যে একটা অর্গানিজমের খেলা আছে ফার্মেন্টেশনের রিয়াকশনের পিছনে, সেটা বাপু কেউ প্রমাণ করতে পারে। এই পাস্তুর সাহেব বললেন যে ফার্মেন্টেশনের পিছনে একটা অর্গানিজম আছে। উনি একটা অদ্ভুত জার তৈরি করলেন, যার মধ্যে দিয়ে এয়ার প্রায় ঢুকতেই পারে না। তার মধ্যে একটা মিডিয়া রেখে ফার্মেন্টেশন করালেন, করিয়ে দেখালেন যে দেখো ভাই, এখানে জীবাণু সংক্রমণ হয়েছে। জীবাণু সংক্রমণ হলে একটা স্বচ্ছ পদার্থ হেজি হয়ে যায়, কারণ প্রচুর জীবাণু জন্মায় তার মধ্যে, তাই না? ঘোলা হয়ে যায়, একটা সাদা জলও ঘোলা হয়ে যেতে পারে। তো উনি দেখালেন যে টার্বিডিটি এলো, হেজিনেস এলো, এবং সেটা উনি প্রমাণ করে দেখালেন আতশ কাছে। তখন মাইক্রোস্কোপ এসছে, দেখালেন যে এটা জীবাণু। এখন প্রশ্ন হলো যে জীবাণু তো উনি দেখালেন, কিন্তু এই যেই মুহূর্তে উনি ফার্মেন্টেশন প্রক্রিয়াটা চালু করতে গেলেন, তখন ওই সরু নেক, তার মধ্যে দিয়ে কম হাওয়া ঢুকবে, সেটা স্টেরাইল থাকবে, এই কনসেপ্টটি কিন্তু বেশি দিন আর থাকলো না। ওনাকে এমন একটা এনভায়রনমেন্ট চাই যে এনভায়রনমেন্টটা জীবাণু মুক্ত। সেখানে একটা জীবাণুকে ঢুকিয়ে ওনাকে প্রমাণ করতে হবে যে সেখানে জীবাণুরা একটা জীবাণু থেকে ওই একই রকম জীবাণু জন্মায়। এই প্রমাণের দায়িত্ব এলো ওনার কাছে। উনি কি করলেন? উনি তখন স্টেরিলাইজেশনের প্রসিডিওরস বার করলেন। স্টেরিলাইজেশন হচ্ছে সেই প্রসিডিওর যেখানে আমরা জীবাণুর সংখ্যাকে অবিশ্বাস্যভাবে কমিয়ে আনতে পারি। কিভাবে পারি? যেমন ফ্লেমিং, আমরা একটা জিনিসকে গরম করলাম, তপ্ত হয়ে গেল, সেটাই কি জীবাণু থাকতে পারে? না, সব জীবাণু মরে গেছে ফ্লেমিং। একটা মেথড আনলেন উনি, 92 ডিগ্রি সেন্টিগ্রেডে একটা জলটাকে ফুটিয়ে দিলেন। উনি বললেন তার মধ্যে দেখো কোনো জীবাণু নেই। সত্যি নেই। পরবর্তীকালে ওটাকে আমরা মডিফাই করে একটা পদ্ধতি করলাম যে সাডেনলি 72 ডিগ্রি সেন্টিগ্রেডে তুলে হঠাৎ 13 ডিগ্রিতে নামিয়ে আনলাম। নামিয়ে এনে ওটাকে আমরা নাম দিলাম পাস্তুরেরই নামে পাস্তুরাইজেশন। তাহলে পাস্তুরাইজেশন হচ্ছে সেই পদ্ধতি যেখানে সাডেনলি টেম্পারেচারটাকে বাড়িয়ে হঠাৎ কমিয়ে আনা হয়। এর নাম পাস্তুরাইজেশন। প্রত্যেকদিন বাড়িতে যে দুধের প্যাকেটটা পাও, তার গায়ে লেখা থাকে পাস্তুরাইজড মিল্ক। তাহলে আমরা দুধকে জীবাণুমুক্ত করবার জন্য এই পাস্তুরাইজ পদ্ধতিটা ব্যবহার করি, আজকের দিনে এখনো করি। এ হচ্ছে সেই পাস্তুরাইজেশন।
যেটা পাস্তুর সাহেব আবিষ্কার করেছিলেন। দুধের প্যাকেটটা পেলে এবার দেখবে একবার, ভালো করে লেখা আছে হোমোজিনাইজ পাস্তুরাইজ মিল্ক। তাহলে পাস্তুরাইজেশন এলো। তারপরে এলো একটা যন্ত্র, তার নাম হট এয়ার ওভেন। একটা স্টিলের যন্ত্র, বাক্স আমাদের ডিপার্টমেন্টে আছে, দেখাবো। তার মধ্যে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে বা 160 ডিগ্রি সেন্টিগ্রেডে আমাদের চয়েস অনুযায়ী আমরা 2 ঘন্টা যে কোনো কাচের জিনিস বা তুলো বা লিকুইড প্যারাফিন এগুলোকে রেখে দিই। রেখে দিলে সেটা জীবাণুমুক্ত হয়ে যায়। এই পদ্ধতির নাম হট এয়ার ওভেন, জীবাণুমুক্তকরণ। কিছু কিছু ম্যাটেরিয়াল এভাবে জীবাণুমুক্তকরণ হয়। ঠিক তারপরে এলো আরেকটা ইউনিক প্রসিডিওর, তার নাম অটোক্লেভ। আজকে প্রচুর ব্যবহার হচ্ছে অটোক্লেভ। কিছুই না, এটা একটা প্রেসার কুকারের কনসেপ্ট নিয়ে তৈরি হয়েছে। পড়বে যখন জানবে অটোক্লেভ। আমাদের ডিপার্টমেন্টে গিয়ে একবার চাক্ষুষ দেখে এসো। তাহলে এই অটোক্লেভটা এখন হসপিটালের, নার্সিংহোমে সব জায়গায় অটোক্লেভ রয়েছে। যে কোনো অপারেশনের ক্ষেত্রে তোমরা যাও, এই অটোক্লেভ করে সমস্ত যন্ত্রপাতি জীবাণুমুক্তকরণ করা হয়। তাহলে এই 4টে যন্ত্র উনি খুব মাথা খাটিয়ে বার করলেন। কে করলেন? পাস্তুর করলেন। কি কি করলেন? একটা ফ্লেমিং, একটা পাস্তুরাইজেশন, একটা হট এয়ার ওভেন যার মধ্যে এয়ারটা সার্কুলেটেড হয়, আর একটা অটোক্লেভ। এই 4টে যন্ত্র বার করার পর কোনো মিডিয়াকে জীবাণুমুক্তকরণ করা আর আমাদের পক্ষে অসম্ভব রইল না। এবার জীবাণুমুক্ত একটা মিডিয়া নিয়ে আমরা তার মধ্যে একটা ব্যাকটেরিয়া ছেড়ে আমরা ওয়েট করতে রাজি হয়ে গেলাম। যে বেশ কিছুদিন ওয়েট করার পর দেখলাম যে সেখানে ব্যাকটেরিয়া, অন্য ব্যাকটেরিয়ার জন্ম হলো। তাহলে আমরা এটা প্রমাণ করতে পারলাম যে একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা একই রকম ব্যাকটেরিয়ার জন্ম হয়। এবং সঙ্গে সঙ্গে সেই তত্ত্ব খারিজ হয়ে গেল যেখানে আমরা বলতাম যে শুকনো কাঠ, ইট কাঠ থেকে একটা অর্গানিজমের জন্ম হয়। ডি নোভো কনসেপ্ট বাতিল হয়ে গেল। এইখান থেকে মাইক্রোবায়োলজি শুরু হলো। তার আগে মাইক্রোবায়োলজির কোনো গ্রোথ হয়নি। ইট কাঠ নিয়ে কি গ্রোথ হবে, কি ডেভেলপমেন্ট হবে? যেদিন থেকে পাস্তুর সাহেব বললেন যে হ্যাঁ মিডিয়া এসছে, জীবাণুমুক্তকরণ সম্ভব, জীবাণুর জন্মানো সম্ভব, আমরা সেটাকে কন্ট্রোল করতে পারি, তার উপর পরীক্ষা নিরীক্ষা করতে পারি, সেই জীবাণু নিয়ে তার অ্যান্টিবায়োগ্রাম করতে পারি, সেই জীবাণু নিয়ে তার টক্সিন বার করতে পারি, সেই জীবাণু নিয়ে তার ভ্যাকসিন বার করতে পারি, আমরা মানুষকে নিরাপত্তা দিতে পারি, আমরা এটা বিজ্ঞানের কাজে লাগাতে পারি, অগ্রগতির কাজে লাগাতে পারি। সেই দিন থেকে মাইক্রোবায়োলজি শুরু, এবং সেটা হচ্ছে 18 সেঞ্চুরির পরে। এরপরেই যখন উনি এইগুলো পেলেন, তখন করতে করতেই একটা কনসেপ্ট ওনার মাথায় এলো যে তখন প্রচুর কলেরা হয়। তো উনি পাখিগুলো মরে যেত, চিকেন কলেরা নিয়ে উনি একটা ভ্যাকসিন তৈরি করলেন। সেটা কিছুই না, দীর্ঘদিন ধরে ভ্যাকসিনটাকে একটু গরমের মধ্যে দিয়ে পাস করাতে করাতে দেখলেন যে ওটা ভ্যাকসিন নয়, মানে কলেরা জীবাণুটাকে পাস করাতে করাতে দেখলেন একসময় ওটা থেকে আর কলেরা হচ্ছে না। একসময় ওটা থেকে কলেরা হচ্ছে না, কিন্তু জীবাণুটা আছে। তখন সেই জীবাণুটাকে উনি চিকেনে আবার দিয়ে দিলেন। সেটা ওর শরীরে গিয়ে কলেরা করতে পারলো না, কিন্তু তার প্রতিরোধ ক্ষমতাটা দিয়ে দিল, কারণ তার তো অ্যান্টিজেনিসিটি আছে। পরবর্তীকালে মুরগির মধ্যে আর কলেরা হলো না। এইভাবে উনি একটা একটা করে বিজ্ঞান এগোতে থাকলো। তখন এলো অ্যানথ্রাক্সের বিরুদ্ধে ওনার লড়াই। তখনও জীবাণুগুলো সম্পর্কে উনি নাম করতে পারেননি, চিনতে পারেননি, কিন্তু তার কিছু কিছু ভ্যাকসিন তৈরি করতে পারছেন। তারপরে কি এলো? তারপরে এলো র‍্যাবডো ভাইরাস, জলাতঙ্ক। একটা ছেলে, যে সময় উনি ওই র‍্যাবডো ভাইরাস নিয়ে কাজ করছেন, জলাতঙ্কের মানে কুকুরের ব্রেন থেকে ম্যাটেরিয়াল নিয়ে সেটাকে উনি অ্যাটেনিউয়েট করছিলেন, বারে বারে গরম করে গরম করে গরম করে, যতক্ষণ পর্যন্ত ওই ব্রেনটার থেকে প্রায় কোনো ভাইরাস তো বুঝতে পারেননি তখনও, উনি ভাবছেন ব্যাকটেরিয়া ফ্যাকটেরিয়া কিছু হবে, উনি ওটাকে গরম করে করে অ্যাটেনিউয়েট করছিলেন, মানে শক্তিহীন করছিলেন। এমন সময় জোসেফ লিস্টার বলে একটা ছেলে, জোসেফ মিস্টার, সে ছেলেটা এলো। সে ছেলেটাকে কুকুরে কামড়ে ক্ষতবিক্ষত করে ফেলেছে, সে বাঁচবে না, এবং পাগল কুকুর, কুকুরটাকে লোকে মেরেও ফেলেছে। ওর বাবা এসে হাতে পায়ে ধরলো যে আমার একমাত্র ছেলে, আপনি কিছু একটা করুন। আসু সাহেব চিন্তা করলেন যে ভ্যাকসিনটা তো রেডিও হয়নি, ছাতা, এটা মাত্র 30টা প্যাসেজ হয়েছে, তা কি করব, দিয়ে দিই। উনি কি করবেন, ওটা দিয়ে দিলেন। ছেলেটা বেঁচে গেল।
ওই কুকুরটা যাদের কামড়েছিল, যারা পাস্তুরের কাছে আসেনি, সবাই মারা গেল, আর ওই ছেলেটা বেঁচে গেল। আনন্দে দুহাত তুলে নাচতে শুরু করলেন। এই ছেলেটি যাকে বিজ্ঞান বাঁচালো, দুঃখের বিষয় তাকে জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পাস্তুর সাহেব ওকে পাস্তুর ইনস্টিটিউটের গেটকিপার করেছিলেন। খুব বেশি পড়াশোনা জানতো না, উনি পাস্তুর ইনস্টিটিউট পাহারা দিত ওই জোসেফ মিস্টার। জার্মানিরা এসে, নাৎসিরা এসে বলল যে চাবি দাও। ও রাজি হলো না, বুক চিতিয়ে দাঁড়িয়ে রইল, বলে না আমি চাবি দেবো না, এখানে আমার প্রচুর রিসার্চ হওয়ার কাছে। প্রাণ দিয়ে ভালোবাসত। ওকে গুলি করে মেরে ফেলা হলো। আজকেও যদি পাস্তুর ইনস্টিটিউট যাও কখনো, দেখবে জোসেফ মিস্টারের একটা ছোট্ট প্রতিকৃতি গেটের বাইরে দাঁড়া করিয়ে রয়েছে। এই সেই জোসেফ মিস্টার যে বিজ্ঞানের একটা পুরস্কার পেয়েছিল, কিন্তু আমরা তাকে মেরে ফেলেছি, আমরাই তাকে মেরে ফেলেছি। তো এখান থেকে শুরু হলো মাইক্রোবায়োলজির জয়যাত্রা। পরবর্তীকালে এলেন রবার্ট কচ, অনেকে বলে কক, অনেকে বলে কচ। রবার্ট কচ সাহেব আরেক বিজ্ঞানী, তিনি এসে খুব ইম্পর্টেন্ট যে দুটো জিনিস, সে দুটো জিনিস বার করলেন। একটা হচ্ছে কক্স পস্টুলেট, আরেকটা হচ্ছে কক্স ফেনোমেনন। এই দুটো এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় আসে। এই সমস্ত চ্যাপ্টার থেকে এই দুটো জিনিস আসে, আর কয়েকটা শর্ট নোট আসে। আর তার সঙ্গে যে দুটো শর্ট নোট আসে, একটা হচ্ছে কক্স ফেনোমেনন বা কক্স ফেনোমেনন, আর একটা হচ্ছে পস্টুলেট। এখন যখন রবার্ট কক সাহেব এত কিছু তৈরি করছেন, উনি তখন এই ফার্মেন্টেশন পদ্ধতির মধ্যে যে অর্গানিজম রয়েছে সেটাকে বার করলেন। অ্যানথ্রাক্স নিয়ে কাজকর্ম করলেন, অ্যানথ্রাক্স শনাক্তকরণ করলেন, আইডেন্টিফাই করলেন যে এটা অ্যানথ্রাক্স। তারপরে অ্যানথ্রাক্স হয়ে যাওয়ার পরে উনি সিল্ক ওয়ার্ম নিয়ে কাজ করলেন। সিল্ক ওয়ার্মের মধ্যে অনেকগুলো অর্গানিজম পেলেন। এইভাবে উনি যখন পস্টুলেটস এর কথা ভাবছেন, সে সময় বহু বিজ্ঞানী, উল্টোপাল্টা বিজ্ঞানীরাও থাকে, তারা নানা রকম জিনিস ধরে এনে বলছে এইটা এই জীবাণু, প্রত্যেকেই নিজের নামে একটা জীবাণুর নাম দিয়ে দিচ্ছে। তা তখন জীবাণু আইডেন্টিফাই করার একটা গাইডলাইন থাকা দরকার। তখন সবাই বললো, সায়েন্টিস্টরা বললো যে কক সাহেব আপনি একটা কিছু করুন। তখন উনি বললেন যে একটা গাইডলাইন মানতে হবে, তবে আমরা বলবো এটা জীবাণু। সে গাইডলাইন কি? যে প্রত্যেকটা ডিজিজের পিছনে একটা জীবাণু থাকবে। তখন বলেছিলেন অষ্টাদশ শতাব্দীর পরে। এ কথা কি সত্য? প্রত্যেকটা রোগের পিছনে একটা জীবাণু থাকবে? তোমাদের কি মনে হয়? তখন যে কথা বলেছিলেন তা কি আজকের কনটেক্সটে সত্য? নয় তো। সব রোগের পিছনে তো জীবাণু নেই, তাই না? কোলেস্টেরল বেড়ে গেল, তোমার হার্ট অ্যাটাক হলো, কি জীবাণু রইল? তোমার সাডেন সেরিব্রোভাস্কুলার অ্যাটাক হলো, কি জীবাণু রইল? নেই তো। পরে হয়তো সেকেন্ডারি ইনফেকশন হলো, সে প্রশ্ন আলাদা, কিন্তু প্রাইমারিলি কোনো ডিজিজ তো, অর্গানিজম তো এর পেছনে নেই। তাহলে কক্স সাহেব যেটা বলেছিলেন সেদিন, আজকে সেটা সত্য বলে আমরা মানব না। কিন্তু উনি বলেছিলেন জীবাণুগুলোর পিছনে এই গাইডলাইনটা থাকতে হবে। আইডেন্টিফাই করতে গেলে, জীবাণুর নাম বলতে গেলে এই কয়েকটা গাইডলাইন থাকতে হবে। কি না, একটা ডিজিজের পেছনে একটা জীবাণু থাকবে, সেই জীবাণুটাকে আমরা আইডেন্টিফাই করি, মানে পিওর কালচারে আমরা আইডেন্টিফাই করতে পারবো। কারণ ততদিনে উনি একটা মিডিয়া বার করে ফেলেছেন যে কার মধ্যে আমরা কালচার করব। সেও একটা মজার গল্প। একদিন এক বন্ধুর বাড়িতে নেমন্তন্ন খেতে গেছেন, তো একটা আইটেম তৈরি করেছেন ওর বন্ধু পত্নী, সেটা খুব সুস্বাদু হয়েছে, এবং সেটা জল জলে নয়। উনি খুব একটা লিকুইড জল জলে খাওয়া খুব একটা পছন্দ করতেন না। তা বেশ মানে যেটা আজকের দিনে খুব মানে মশলা মাখা গ্রেভি, একেবারে খুব সেরকম একটা খাওয়া উনি তৈরি করেছেন, কিন্তু সেটা খুব মশলাদারও নয়, খুব টেস্টফুল। তা কস সাহেব জিজ্ঞেস করলেন এটা কি দিয়ে তৈরি করেছো? তখন বন্ধু পত্নী বললেন এটা আমি আগার বলে একটা জিনিস ইউজ করেছি। আগার, AGAR, আগার, একটা সিউইড, সমুদ্র শৈবাল, সেটা উনি পেয়েছেন, সেটা দিয়ে আগারটা তৈরি করেছেন। এই আগার যখনই এলো, তার আগে আমরা জিলেটিন দিয়ে মিডিয়া বানাতাম।
জিলেটিন খুব ডিফিকাল্ট, জিলেটিনকে মেনটেন করা যায় না, থকথকে জেলির মতো, ওর মধ্যে কালচার ইনকুলেট করা ডিফিকাল্ট। কিন্তু যেই মুহূর্তে একটা আগারের মতো ম্যাটেরিয়াল এলো, একটা সমুদ্র শৈবাল, এবং যেটা বায়োকেমিক্যালি অলমোস্ট ইনার্ট, বায়োকেমিক্যালি কোনো রিয়াকশনে পার্টিসিপেট করে না, শুধু মিডিয়াটাকে সলিডিফাই করতে সাহায্য করে। কোনো লিকুইড মিডিয়ার মধ্যে তুমি আগার দিয়ে দাও, সলিড হয়ে যাবে। তেমন একটা জিনিস ওনার বন্ধু পত্নীর কাছ থেকে উনি পেয়ে গেলেন, সেটা দিয়ে মিডিয়া বানালেন, আগার তৈরি হলো। মিডিয়া বানানোর পর ওনার স্টেনিং এর কথা আসলো, তখন উনি আবার সেই স্টেনিং এর পদ্ধতি আনলেন। তখন প্রাইমারি স্টেনগুলো শুধু ইউজ করা হতো, গ্রামস তখনও আসেনি, আলেকজান্ডার গ্রাম পরে এলেন, 1886-তে আলেকজান্ডার গ্রাম এলেন। তো যাই হোক, তার আগে উনি অর্ডিনারি স্টেনগুলো দিয়ে স্টেন করতেন। দেখা গেল এবার ব্যাকটেরিয়াকে কেমন দেখতে, ওরে বাবা এর তো ফ্ল্যাজেলা রয়েছে, ওরে বাবা এর তো ক্যাপসুল রয়েছে, এসব বোঝাতে শুরু করলো। তারপর যাই হোক, উনি যখন এই পস্টুলেটস আবিষ্কার করলেন, তাহলে উনি বললেন যে একটা পিওর কালচার করা যাবে, এই জীবাণুটাকে আলাদা করে শনাক্ত করা যাবে, এবং সেটা যদি তুমি আবার একটা অ্যানিমালের শরীরে দিয়ে দাও, যে অ্যানিমালটা সাসেপ্টেবল ওই জীবাণুতে আক্রান্ত হতে পারে, সেরকম জীবাণুতে দিয়ে দাও, এই অ্যানিমালে দিয়ে দাও, তাহলে সেও আক্রান্ত হবে, সে একই রোগ তার হবে, এবং সেখান থেকে তুমি আবার ওই জীবাণুটাকে আইডেন্টিফাই করতে পারবে। তাহলে চারটে পাঁচটা এরকম একটা কনসেপ্ট উনি দিলেন, যে প্রত্যেকটা ডিজিজের পিছনে একটা ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়াটিকে তুমি পিওর কালচার করলে আইডেন্টিফাই করতে পারবে। সেই আইডেন্টিফাইড ব্যাকটেরিয়া নিয়ে তুমি একটা অ্যানিমালে দিয়ে দাও, তার সেই একই রোগ হবে, এবং সেইখান থেকে তুমি আবার ফিরে সেই ব্যাকটেরিয়াটাকে আইডেন্টিফাই করতে পারবে। পরবর্তীকালে বিজ্ঞানীরা বললেন যে না, অনেক সময় ব্যাকটেরিয়ার অস্তিত্বই থাকে না, টক্সিন দিয়ে কাজ হয়, যেমন ডিপথেরিয়া থ্রোটে হয়, মানুষ মরে কার্ডাইটিসে, হার্ট অ্যাটাক, অথচ হার্টে ডিপথেরিয়া নেই। তো এরকম হয়, তাই ফলে মানুষ বললো যে না, অ্যান্টিবডি টেস্ট করলেও পাওয়া যাবে, এটাকেও যোগ করে দেওয়া হোক, এটাকেও যোগ করে দেওয়া হলো। সমস্যা দেখা দিল কোথায়? সমস্যা দেখা দিল যে কস্ট পস্টুলেটস সব জায়গায় প্রযোজ্য হলো না। তখনকার মতো পাস করে গেল, কিন্তু আমরা যখন অনেক রিসার্চ করলাম, মাইক্রোবায়োলজি অনেক এগিয়ে গেল, তখন দেখা গেল যে এটাই কিন্তু গন্ডগোল আছে। কোথায় গন্ডগোল আছে? প্রথম হচ্ছে, সব রোগের পিছনেই জীবাণু থাকে না, এক। 2 নম্বর হচ্ছে সাসেপ্টেবল অ্যানিমাল, তাকে ইনকুলেট করা। সব রোগের সব জীবাণু সাসেপ্টেবল অ্যানিমাল নেই। যেমন মাইকোব্যাকটেরিয়াম লেপ্রির কোনো সাসেপ্টেবল অ্যানিমাল নেই, স্পেসিফিক অ্যানিমাল নেই। একটা আছে আর্মাডিলো, সেও খুব পুরোপুরি, তার মধ্যে লেপ্রোসি হয় না। হলো। এইবার হচ্ছে নাইসেরিয়া গনোরিয়া জীবাণু, সেটা শুধু মানুষেরই হয়, অন্য কোনো অ্যানিমালের হয় না। তাহলে তুমি কোন অ্যানিমালে তাকে দেবে? তাহলে টিকলো না। সব জীবাণু কি কালচার করা যায়? মোটেই না। কালচার করা গেল না ট্রেপোনেমা প্যালিডাম, কালচার করা গেল না মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি, এদেরকে কালচারই করা গেল না। তাহলে কক্স পস্টুলেট সাহেবের যে কক্স যেটা বলেছিলেন, তার কতগুলো ফেলিওরস আছে, কতগুলো পিটফলস আছে। তাহলে লিখতে গেলে যদি তুমি কোশ্চেন অ্যান্সার তোমার আসে, কক্স ফেনোমেনন তুমি কিভাবে সাজাবে? একটা ইন্ট্রোডাকশন দেবে। ইন্ট্রোডাকশনে কি বলছো যে জীবাণুগুলো যখন আইডেন্টিফাইড হলো, তখন সেই জীবাণু একটা রোগের কারণ হয়, এবং তখন সেই জীবাণুটাকে আইডেন্টিফাই করতে গেলে কচ কি বলেছিলেন সেটা পরপর ওই 4টে জিনিস লিখলে। যদি পারো একটা ছবিও আঁকতে পারো যে কিভাবে জীবাণুর সাইকেলটা হলো। এরপরে তুমি তার ফেলিওরস গুলো, পিটফলস গুলো নিচে লিখলে, লিমিটেশনটা কি সেগুলো নিচে লিখলে, এটাই তোমার কমপ্লিট অ্যান্সার হলো। তাহলে এভাবে সাজিয়ে উত্তর লিখতে হবে। এই প্রত্যেকটা জায়গার মধ্যে টোটাল নম্বরটা ভাগ করা থাকে। ধরো 8 নম্বর আছে, এই 4টে পয়েন্ট তুমি টাচ করলে তুমি 8ই পেলে। একেবারে অঙ্কের মতো নম্বর তুমি এখানে পেতে পারো। এইটুকুই আজকে, আর বেশি কিছু বললে ভালো লাগবে না। এই গল্পগুলো হলো। আর চলো এবার একটা জিনিস বলি, স্লাইডগুলো একটু দেখি। মাইক্রোবায়োলজি, মেডিকেল মাইক্রোবায়োলজি, আমরা ডিল করি হচ্ছে ব্যাকটেরিয়া, ভাইরাসেস, প্যারাসাইটস এন্ড ফাঙ্গাই। ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি এ স্পেশাল সাবজেক্ট, যেটা তোমাদের ইনক্লুড করা হয়েছে সিবিএমই কারিকুলামে, এখন আছে। তার মধ্যে এসছে স্পেশালি হসপিটাল ইনফেকশন কন্ট্রোল। এই হসপিটাল ইনফেকশন কন্ট্রোল তোমাদের কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট, কারণ তোমরা এমন একটা দুনিয়ায় প্রবেশ করেছো যেখানে অ্যান্টিবায়োটিকের কাজ হয় না। সুতরাং কি করে
সেই অ্যান্টিবায়োটিককে কম্বিনেশন করে ওল্ড ওয়াইন নিউ বটলে আনা যাবে, পুরনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে, তার সাসেপ্টিবিলিটি রিয়াকশনস কি হবে সেগুলো সব অ্যানালাইসিস করার ক্যাপাসিটি তোমাদের থাকতে হবে, আদারওয়াইজ তোমার পেশেন্টটি কিন্তু বিপদে পড়ে যাবে। ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি ব্রাঞ্চের মধ্যে এগুলো সব পড়েছে। তার মধ্যে আমি বারবার বললাম যে এই হসপিটাল ইনফেকশন কন্ট্রোল কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আকার ধারণ করেছে, যার জন্য আজকে মাইক্রোবায়োলজি একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট। সিস্টেমিক মাইক্রোবায়োলজি তোমাদের ভাগ করে দেওয়া হয়েছে এভাবে যে ব্লাড স্ট্রিম ইনফেকশন অ্যান্ড কার্ডিওভাস্কুলার সিস্টেম ইনফেকশনস একটা আলাদা চ্যাপ্টার তোমার। এখন আমরা যদি এই সিস্টেম ওয়াইজ পড়াই তাহলে একসঙ্গে তোমাদের ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস সব একসঙ্গে পড়তে হবে। আমার যেটা ব্যক্তিগতভাবে বিশ্বাস যে আমরা ডিজিজগুলো মানে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস আলাদা আলাদা পড়াই, তারপরে আমরা একসঙ্গে ব্লাড স্ট্রিম ইনফেকশন ক্লাস করব, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ক্লাস করব, তাহলে সবটা একসঙ্গে তোমাদের সুবিধা হবে। তোমাদের কি মত? তোমরা কি একসঙ্গে পড়তে চাও না আলাদা আলাদা পড়তে চাও? আমার মনে হয় আলাদা আলাদা পড়লে বুঝতে সুবিধা হবে, এবং সেটা খুব কম করে আমি বলবো আমার ফ্যাকাল্টিদের যে খুব কম করে মাত্র কয়েকটা জিনিস, যে কটা জিনিস ইম্পর্টেন্ট শুধু সেইটুকুই তোমাদের বলতে। তাহলে হবে কি সবটা নিয়ে একটা সামগ্রিক ধারণা হবে, তারপর আমরা তোমাদের ওটা পড়াবো, নইলে সবটাই গন্ডগোল হয়ে যাবে। ব্লাড স্ট্রিম ইনফেকশন যাকে আমরা সেপসিস বলি, এই সেপসিস কতগুলো জীবাণু করে, তার মধ্যে বিপজ্জনক জীবাণুগুলোর নাম হচ্ছে এসকেফ, ESKAPE, এসকেফ, এস্টেরিশিয়া কোলাই, স্টাফিলোকক্কাস অরিয়াস, ক্লেপসিয়েলা নিউমোনি, অ্যাসিনোটোব্যাক্টার বোমানি, সিউডোমোনা এরিজিনোসা অ্যান্ড অ্যালকালিজিনিস। এই যে কতগুলো অর্গানিজম রয়েছে এরা বিপজ্জনক। এই জীবাণু, ওই লাস্টেরটা ই হচ্ছে এন্টেরোব্যাক্টার, এরা হচ্ছে বিপজ্জনক জীবাণু। তাই এই এসকেপ এরা কিন্তু সেপসিসের একটা খুব ইম্পর্টেন্ট কারণ। এছাড়া সালমোনেলা থেকেও হয়, টাইফয়েডের জীবাণু থেকেও সেপসিস হয়, অনেক জীবাণু থেকে হয় সেপসিস হতে পারে, বা ভাইরাল কজেস গুলো আছে। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল অ্যান্ড হেপাটোবিলিয়ারি সিস্টেম, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমের মধ্যে আমরা তোমাদের ডিসেন্ট্রি আর ডায়রিয়ার মধ্যে ফারাকটা বোঝাবো, তার সঙ্গে সঙ্গে ডিসেন্ট্রি কারা করে, ডায়রিয়া কারা করে সেটা ভাগ করে দেবো। এছাড়া ফুড পয়জনিং কি এটা আমরা বলবো। স্কিন, সফট টিস্যু ইনফেকশনস এরকম একটা একটা করে চলে যাবে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কি কি ধরলো, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনস, এগুলোর প্রত্যেকটা ধরে ধরে আলাদা করে যখন সবকটা হয়ে যাবে তখন আমরা একসঙ্গে সাম আপ করে দেবো, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হয় আমার মনে হচ্ছে। এই প্রোক্যারিওটস আর ইউক্যারিওটস এর পার্থক্য বলার মতো এখন আর তোমাদের নেই, এটা তোমরা খুব ভালো করে জানো যে প্রোক্যারিওটস মানে আদিম এবং ব্যাকটেরিয়া এই প্রোক্যারিওটস এর অন্তর্ভুক্ত। ব্যাকটেরিয়া প্রোক্যারিওটস এর এক্সাম্পল বললে, এক্সাম্পল হচ্ছে প্রো মানে আদিম, প্রো মানে আদিম, প্রো বললে ব্যাকটেরিয়া, আর ইউ মানে নব্য, নতুন। ইউ বললে তার মধ্যে কি পড়ছে, ফাঞ্জাই পড়ছে, প্যারাসাইটস পড়ছে। কি নেই? ভাইরাস নেই। ভাইরাস কোনোটাতেই নেই, তাহলে ভাইরাস কোথায়? আমার প্রশ্নটা রইল, ভাইরাস কি ইউক্যারিওটস না ভাইরাস প্রোক্যারিওটস? কারা বলছে প্রোক্যারিওটস, কারা বলছে ইউক্যারিওটস? কেউ কিছু বলছে না, নীরবতা। তার মানে সবাই বলতে চাচ্ছে যে এটাকে আমি প্লেস করতে পারছি না, না ইউক্যারিওটস এর প্লেস করতে পারছি না প্রোক্যারিওটস এর প্লেস করতে পারছি। এন্ড দিস ইজ দ্য রাইট অ্যান্সার। এটাই ঠিক যে এ কোনো দলই নয়, কারণ এ তো জীবিত পদার্থ নয় যখন বাইরে রয়েছে এনভায়রনমেন্টে। কখন জীবিত হচ্ছে? যখন সে হিউম্যান বডিতে এন্ট্রি নিচ্ছে। যেই মাত্র শরীরে ঢুকলো সঙ্গে সঙ্গে ভাইরাসের খেলা শুরু হয়ে গেল, কারণ ও অ্যানিমাল সেল ছাড়া আর কোথায় ওর অস্তিত্ব নেই। তাই ভাইরাসকে আমরা কোনো জায়গায় রাখি। বাকি পার্থক্যগুলো তোমরা জানো, এই নিউক্লিয়ার মেমব্রেন অ্যাবসেন্ট, নিউক্লিওলাস অ্যাবসেন্ট, রাইবো নিউক্লিওপ্রোটিন, এগুলো আর বলতে ভালো লাগছে না, তোমরা জানো এগুলো সব। একটা জিনিস মনে রেখো, একটা এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ, ডিএনএ যেখানে আছে নিউক্লিওয়েড ম্যাটেরিয়াল ব্যাকটেরিয়া, তার বাইরে না কিছুটা ডিএনএর পিস আলাদা হয়ে যায় অনেক সময় ব্যাকটেরিয়া, তাকে বলে প্লাজমিড। এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ সেলফ রেপ্লিকেবল, নিজেকে নিজে ভাঙতে পারে, এর একটা ক্যাপাসিটি আছে। এবং এই প্লাজমিড ড্রাগ রেজিস্ট্যান্সের জন্য একটা বড়, সবচেয়ে বড় কালপ্রিট এই প্লাজমিড। যে ব্যাকটেরিয়াগুলোর প্লাজমিড নেই তারা কিন্তু কম ড্রাগ রেজিস্ট্যান্ট। এটা নিয়ে পরে আমরা জেনেটিক্স যখন পড়াবো বলবো। ইনি আর কিছু বলছি না, দুটো ছবি আছে খুব সুন্দর,
ফাঙ্গাল সেল আর ব্যাকটেরিয়াল সেল মধ্যে কি হয়, একটা কথা দেখো লক্ষ্য রেখে, যে স্টেরল বলে একটা উপাদান আছে, সেই স্টেরল উপাদানটা কিন্তু একটাই আছে আরেকটাই নেই, সেটা কিন্তু লক্ষ্য রেখো, ছবি এঁকে দেখো। ইতিহাস আমরা পড়ছিলাম, এই সেই লিওয়েনহকের ছবি দেখে রাখ, তিনি প্রথম বলেছিলেন, আসলে ছিলেন কপাল থাকলে যা হয়, ছিলেন হচ্ছে কাজ নিয়ে বিক্রি বাট্টা করতেন, সেখান থেকে আজকের দিনে মাইক্রোবায়োলজি শুরু হলেই প্রথম নাম তার আসে, এই হচ্ছে কপাল। হ্যাঁ, এডওয়ার্ড জেনার স্মল পক্স ভ্যাকসিন তৈরি করেছিলেন, তাও যে খুব একটা এও গল্প আছে, তাও যে খুব একটা এরকম তা নয়, হয়ে গেছিল। ফাদার অফ মাইক্রোবায়োলজি কে জিজ্ঞেস করলে এই ভদ্রলোকের নাম বলতে হবে। তিনি প্রথম যিনি জার্ম থিওরি অফ ডিজিজকে বলেছিলেন না, ডি নোভো ফোরো হয় না, লিকুইড মিডিয়া কনসেপ্ট এনেছিলেন, পাস্তুর ইনস্টিটিউট এর নামেই আছে, যেটা বললাম, জোসেফ লিস্টারের গল্প বললাম, এই ফার্মেন্টেশন, স্টেরিলাইজেশন টেকনিক, পাস্তুরাইজেশন অফ মিল্ক, ভ্যাকসিন ডেভেলপমেন্টের ক্ষেত্রে ওই অ্যানথ্রাক্স, ফাউল কলেরা বা চিকেন কলেরা, র্যাবিস, এগুলো নিয়ে কাজ করেছিলেন, গল্প বলেছি। অ্যান্টিসেপটিক নিয়ে জোসেফ লিস্টার এলেন। তারপর জোসেফ লিস্টারেরও একটা গল্প আছে, সেটা এমনি ক্লাসে একদিন বলবো, এখন আর বোধহয় সময় নেই, ভারী ভালো গল্প ওটা। এই সেই আগার নেমন্তন্ন খেতে গিয়ে যা বার করেছিলেন কচ সাহেব, কক্স ফেনোমেনন আর কক্স পস্চুলেটস। কক্স ফেনোমেননটা হচ্ছে গিনিপিগের শরীরে দিয়ে উনি প্রমাণ করেছিলেন যে একদিকে ইমিউনিটি রক্ষা করছে, আরেকদিকে হাইপার সেন্সিটিভিটি ডিস্ট্রয় করছে। উনি বলেছিলেন যে দু হাতে দুটো খাঁড়া রয়েছে, এক হাতে অভয় আছে আর এক হাতে খাঁড়া আছে, একই জিনিসের একই অর্গানিজম দুরকম একটা ইমিউন রেসপন্স তৈরি করতে পারে, প্রোটেক্টিভ অ্যান্ড ডিস্ট্রাকটিভ। কক্স পস্টুলেটে সেই গল্পটা বললেন যে একটা মাইক্রো অর্গানিজম কনস্ট্যান্টলি অ্যাসোসিয়েটেড থাকবে, সেম ডিজিজ তৈরি করবে, ওই সেই যেটা আমি বললাম সেটা ফিফথ পস্টুলেটস ভাবে এসছে। এক্সেপশনস অফ কক্স পস্টুলেটস, মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্টিড ট্রেপোনেমা প্যালিডাম গ্রো করে না, নিসিরিয়া গনেরি তার কোনো অ্যানিমাল মডেল নেই, শুধু মানুষই হয়। ফাদার অফ কেমোথেরাপি, অ্যাসিড ফাস্ট ব্যাসিলাস নিয়ে পল এনরিচ সাহেব অনেক কাজ করেছেন, এটা চলে গেল। এরপরে বহু বিজ্ঞানী নোবেল প্রাইজ পেয়েছেন, তোমরা সব গল্প জানো। এই নোবেল প্রাইজ যেমন পেয়েছেন, এক হাতে মানুষকে বাঁচিয়ে গেছেন, ফিজিওলজিতেও পেয়েছেন, মাইক্রোবায়োলজিতেও পেয়েছেন, আজও 2015 সালে এবং লাস্টে বোধহয় আরটিমিসি নিয়েও পেয়েছেন। তারপরে আরো কতগুলো কনসেপ্ট আছে, পরে আলোচনা করা যাবে। বলো উত্তরগুলো। কোনটা ঠিক? প্রোক্যারিওটস দিয়ে নিউক্লিওলাস প্রেজেন্ট, সেল মেমব্রেন ডাজ নট কন্টেন স্টেরল এক্সেপ্ট ইন মাইক্রোপ্লাজমা। বলে দাও চট করে কোনটা। এবার আর উত্তর নেই, এবার কয়েকটা কোশ্চেন না। সেটা হচ্ছে দ্য ফার্স্ট সায়েন্টিস্ট টু হ্যাভ অবজার্ভড ব্যাকটেরিয়া ইউজিং এ সিঙ্গল লেন্স মাইক্রোস্কোপ। বেশ। হু ইজ দ্য ফাদার অফ অ্যান্টিসেপটিক সার্জারি? চলে গেল একটু আগে ছবিটা, জোসেফ লিস্টার, তাই না? ওই কার্বনিক অ্যাসিড দিয়ে আগে করতেন। হ্যাঁ, সেটা একটা গল্প আছে, পরে বলবো। কন্ট্রিবিউশন অফ লুই পাস্তুর, যা যা করেছেন উনি মাইক্রোবায়োলজির জন্য, সেগুলো পরপর সাজিয়ে এটা লিখে ফেলবে, এটা অনেক সময় কোশ্চেন আসে, শর্ট নোট। হুইচ ব্যাকটেরিয়া ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড বাই রবার্ট কচ? এটা আমার কোশ্চেন দেওয়া রইল, পরের দিন পরে এসে আমাকে উত্তর দিও, ঠিক আছে? একটা থাক। আর কক্স পস্টুলেটসটা লিখে ফেলবে। কক্স পস্টুলেটসটা যেমন করে আমি দেখালাম, কি কি পয়েন্ট থাকবে? থাকবে ইন্ট্রোডাকশন, থাকবে পস্টুলেটসটা কি সেটা খুব সুন্দর করে পরপর একটা সুন্দর ছবি এঁকে সেটা পাশে থাকবে। ছবি আঁকা প্র্যাকটিস করবে। মাইক্রোবায়োলজি মানেই 3 ডাইমেনশনাল ছবি, ছবি ছাড়া নম্বর নেই, এটা মনে রেখো। ছবি ছাড়া নম্বর নেই মাইক্রোবায়োলজিতে, ছবি আঁকতেই হবে, সবাই ছবি আঁকা প্র্যাকটিস করবে। তাহলে এক্সেপশনস গুলো কি, লিমিটেশনস গুলো কি, এক্সাম্পল অফ রিসেন্ট অ্যাপ্লিকেশনস অফ দিস কক্স পস্টুলেট। রিসেন্ট অ্যাপ্লিকেশনস কোথায় হয়েছে? মলিকুলার বায়োলজিতে অ্যাপ্লিকেশনস হয়েছে। আর এই মলিকুলার ফর্মটা কি সেটা, এই সব কটা পড়ে খাতায় সুন্দর করে উত্তর লিখে দেখাবে।
দেখবো, খাতায় লিখে উত্তর লিখে ক্লাসে। ফরেন্সিকের মধ্যে আমরা পড়বো হচ্ছে তোমার আইডেন্টিফিকেশন চ্যাপ্টার। অলরেডি তোমরা অ্যানাটমি পড়ে এসছো, রাইট? আইডেন্টিফিকেশন চ্যাপ্টার পড়বো। ওখানে why do you think we should need identification? আইডেন্টিফিকেশন ইম্পর্টেন্ট কেন ফরেন্সিকের মধ্যে? এনি আইডিয়া? হ্যাঁ বলো বলো। ডেথ, ওকে, জায়গা পেয়েছো? ওকে ফাইন। সো ফার্স্ট অফ অল ফরেন্সিক ডাক্তাররা কি করে? What does a doctor with forensic specialty do? Huh? Cause of death. So cause of death কার দেখবো? যে মরে গেছে। জীবিত মানুষকে কি করে দেখবো? সো অটোপসি করি আমরা। এছাড়া এনিথিং এলস? পোস্টমর্টম অটোপসি, অটোপসি পার্ট। এনিথিং এলস? পোস্টমর্টম মানে মরে গেছে আলটিমেটলি, মানে মরে গেছে না। তারপর এছাড়া ক্রাইম সিন তো পুলিশ করবে, উই ডোন্ট ডু ক্রাইম সিন। এনিথিং এলস? হ্যাঁ, পোস্টমর্টম মানে পোস্টমর্টম এক্সামিনেশন মানে মরে গেছে। তো জীবিত নিয়ে আমার কোনো কাজকর্ম নেই। হ্যাঁ, হোয়াট ডু ইউ থিঙ্ক? আছে কি নেই? इंक्वायरी पुलिस करे, अब हम करेंगे तो पुलिस क्या करेगा? सो जीवित नहीं हमारे কোনো কাজকর্ম নেই। व्हाट डू यू थिंक? আচ্ছা ধরো কেউ অ্যাক্সিডেন্ট করলো, অ্যাক্সিডেন্ট করে কিছু ইনজুরি হবে, ইনজুরি তোমাকে নোট ডাউন করতে হবে। তাহলে হোয়াট উইল বি দ্যাট? সেটা কারা লেখে, কারা করে এটা এন্ট্রি? এনি আইডিয়া? ইনজুরি তো যে কোনো জায়গায় যেতে পারে, হসপিটাল আছে, অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি আসতেই পারে, তাহলে সেটা নোট ডাউন কে করে? এনি ডক্টর হু ইজ এর এমার্জেন্সি, বাট দ্যাট কামস আন্ডার আওয়ার ডোমেইন। কিন্তু আমাদের তো জনসংখ্যা নেই বলে এভরিবডি ডাজ, দ্যাট ইজ ওয়াই ইউ আর হ্যাভিং দিস ক্লাস। মানে অনলি মৃত নয়, জীবিত মানুষেরও আমরা এক্সামিনেশন বা রিপোর্ট বা ট্রিটমেন্ট করি। সো ওয়ান ইজ মেডিকো লিগাল কেসেস, also short form MLC, medical legal cases. তো medical legal cases এর মধ্যে কি কি আসতে পারে? From your common sense. বসে মাসের আগে যদি কোনো এমব্রায়ো মারা যায় সেটা এমব্রায়ো, আরে বড় লোকের বল, बड़े हो गए बच्चे बोलो, let us grow from embryo, adult come to adult, बाद में बच्चे मर जाएंगे। Any idea? Road traffic accident. Second, attempt to murder, homicide মানে crime, ठीक है। আর suicidal cases, okay। আর fall from height, we don't know someone pushed or not pushed। snake bite, poisoning হয়েছে কি হয়নি। drowning মানে মরে গেলে অন্য, জীবিত থাকলে অন্য। আর toxication মানে poisoning, toxication শব্দটা ঠিক poisoning, ওকে। অ্যাপার্ট ফ্রম দ্যাট বার্নিং, মানে অল এমার্জেন্সি কেসেসে কিন্তু যেই ডাক্তার ট্রিট করবে ওনাকে কিন্তু মেডিকো লিগাল কেস লিখতে হবে। সো দ্যাট ইউ হ্যাভ টু নো ইররেসপেক্টিভ অফ। আচ্ছা কারা কারা সার্জন হতে চাও পরবর্তীকালে? জেনারেল সার্জন, এন্ড ফ্রম দ্যাট টু ইউ, ভেরি গুড। হাউ মেনি অফ ইউ ওয়ান্ট টু বি এ গাইনোকোলজিস্ট? ভেরি গুড। और हाथ, 3 हाथ दिख रहे हैं। और नो वन? मेडिसिन, साइकियाट्री, सही है। और क्या बचता है? ऑर्थो, অর্থোপেডিশিয়ান, নো ওয়ান? কেন? নতুনের কিছু প্রভাব না তো? Why no one wants to be orthopedician? ठीक है, कोई बात नहीं। Anyone wants to be forensic guy? No one. But সাইকিয়াট্রি কিন্তু আধা জীবন ফরেন্সিকই কাটবে, মানে কোর্ট হাফ। সাইকিয়াট্রি ইজ হিউজ in case of court proceedings. Gynecology, I will tell you why. And if you are female, then of course you won't escape. কেন? So কি কি কেসে আমরা করছি? মেডিকো লিগাল কেস,
যদি কোনো মেডিসিনাল ডাক্তার এমার্জেন্সিতে আছে, ওনার কাছে পয়জনিং এলো, রিপোর্টটা তো লিখতে হবে নাকি? তাহলে দ্যাট মিনস হিজ রিপোর্ট উইল বি মেডিকো লিগাল সার্টিফিকেট। উই উইল রিড হোয়াট ইজ মেডিকো লিগাল সার্টিফিকেট 1, 2, 3 ক্লাস ফ্রম নাও। সো দ্যাট ইজ ওয়াই ইট ইজ দ্যাট ইম্পর্টেন্ট। যখন আমরা মেডিসিন, আচ্ছা ফরেন্সিক এরকম করলে সেকেন্ড ইয়ার, রাইট? পরীক্ষা দিয়ে থার্ড ইয়ার থেকে তোমরা প্র্যাকটিক্যালি চলে যাবে। ফ্রম দ্যাট ইউ উইল গো টু ইন্টার্নশিপ। আন্দোলন না থাকলে ইউ উইল গো টু জেআরশিপ, এসআরশিপ, করনা চাই করো, এসআরশিপ, তারপর পোস্ট গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশনের পর এসআরশিপ, তারপরে নাও ইয়ার মেডিসিন এমডি, তারপরে তোমার হলে ডিএম করবো। ডিএম করলে করে কিন্তু সেই ঢুকলে এসআরশিপ হয়ে গভর্নমেন্ট মেডিকেল কলেজ বা কর্পোরেট হসপিটাল। নাও সাডেনলি পয়জনিং কেস কামস আপ, দো সেকেন্ড ইয়ার তুমি এখন ডিএম, সেকেন্ড ইয়ার, লাস্ট ইয়ার তোমাদের হবে ফরেন্সিক 10 to 12 formats you will have to write, nothing more than that. That is why it is important to learn now. এখন যেটা পড়বি সেটা মনে রাখবে, কেন ওই ডিএম হওয়ার পর কিন্তু ওটা কাজে আসতে পারে। তখন তোমাকে জিজ্ঞেস করতে কিরকম লাগবে মনকে, আরে আপ কে পুছে, ডিএম তো বান গেছে, কিন্তু কোর্টের কাছে কিন্তু দেখতেই পাচ্ছ। সো কোর্টের কাছে কিন্তু তোমাকে দাঁড়াতে হবে, উত্তর দিতে হবে। ওকে, fall from height, you're a surgeon, you're attending that physician, that case, orthopedician, attending road traffic incident cases, gynecologist, gynecologist-এর মধ্যে কি কি ইম্পর্টেন্ট থাকতে পারে? রেপ কেসেস, ফিমেল ভিকটিম above 18, below 18, 18 is a important date. আর হ্যাঁ, অ্যাবর্শন তো ডে টু ডে লাইফে আসবে। ডে টু ডে লাইফ, ইট ইজ অ্যাবর্শন করতে গেলেই তোমাকে ভাবতে হবে এমটিপি ক্লজ কি কি আছে। সো দ্যাট ইজ এ ডে টু ডে থিং। আরো অনেক কিছু আছে, আমি জাস্ট উপর করে বললাম। দ্যাট ইজ ওয়াই ফরেন্সিক মেডিসিন ইজ ইম্পর্টেন্ট। नीट বা नेक्स्ट যাই তোমরা বলো, वट एवर यू हैव टू गिव। अभी तो नेक्स्ट है, कल को नीट होगा, पहले नीट था, नेक्स्ट होगा, वट एवर इट इज, बट एट द एंड यू हैव टू गिव एमसीक्यू एग्जामिनेशन 300 नंबर, है ना? তারখান থেকে তোমরা পিজি পাবে। आउट ऑफ द 300 10 विल बी फ्रॉम फोरेंसिक मेडिसिन, ठीक है? 10, पर 10 छोटा नहीं है, बिकॉज इट इज इजी टू स्कोर। ओके, তার মধ্যে দুটো হয়তো তোমার বিএনএস থাকবে, কারণ আইপিসি নেই, সো বিএনএস, আর বাকি 4-5টা ওভারল্যাপ থাকবে। মানে সামথিং ইউ ক্যান টেক ফ্রম অর্থো অবজাইনি, সামথিং ইউ ক্যান টেক ফ্রম সাইকিয়াট্রি, লাইক দ্যাট, সামথিং ইউ ক্যান টেক ফ্রম মেডিসিন অর সার্জারি, সো লাইক দ্যাট। বাট ওই 10 মার্কস if you can score, then maybe you can get your dream subject, है ना? So that is how important it is. Medicine পড়ে বিশেষ কিছু উদ্ধার হবে না, বিকজ প্যাথো, ফিজিও, ফার্মা, আমি নেক্সট কথা বলছি, প্যাথো, ফিজিও, ফার্মা, ইফ ইউ গো থ্রু গুড, দেন মেডিসিন ইউ ক্যান সলভ। মানে নেক্সট যা আসবে, বেশি মেডিসিন পড়ে, নেক্সট মেডিসিন পড়ে ডিএম তুমি ভালো করবে। ওকে, সো লাইক দ্যাট। সো দ্যাট ইজ ওয়াই ইউ হ্যাভ টু রিড ফরেন্সিক মেডিসিন, ইউ হ্যাভ টু কাম টু ক্লাস। তাহলে আমরা কি করে এগোবো? ফার্স্ট উই উইল রিড ইন্ট্রোডাকশন, নেক্সট ক্লাস হিস্ট্রি। সেকেন্ড উই উইল গো টু কিসে যাবো বললাম? আইডেন্টিফিকেশন। ওকে, থার্ড ফ্রম দেয়ার উই উইল গো টু ইনজুরিজ, উই উইল ডু স্মল গ্রুপ ডিসকাশন, অ্যান্ড আফটার দ্যাট উই উইল ডু প্র্যাকটিক্যাল। থিওরি না বললে আগে এগোবে না। সো হোয়াট উই উইল ডু, আমরা এরকমভাবে যাবো। তারপর যতটা হয়, উই ওয়ন্ট রিপিট দিস ক্লাসেস আফটার আ ইয়ার। আর তোমাদের কিন্তু মার্কস মানে অ্যাটেন্ডেন্স কম বেশি করার জন্য উই ওয়ন্ট ডু এনিথিং, ঠিক না? তোমাদের সিনিয়ররা জিজ্ঞেস করছে, স্যার আমাদের তো অ্যাটেন্ডেন্স কম হয়ে গেছে, সো হোয়াট ক্যান উই ডু? সো অ্যান্সার ইজ নাথিং, কাম টু ক্লাস অ্যান্ড গেট ইউর অ্যাটেন্ডেন্স। আর ক্লাস যদি না করিস, সিআরকে নো অ্যাবসেন্ট, या डिसाइड नहीं हुआ आज के एब्सेंट, ओनली वन सीआर, 3টে सीआर 3টে एब्सेंट, वाह वेरी गुड। सो সামওয়ান টেক আদার রেসপন্সিবিলিটি, তোমাদের 3টে সিআর ইরেসপন্সিবল হয়, তাহলে ইনফর্ম মি। এমন যেন না হয় আমি এসে বসে গেছি আর তোমরা কেউ নেই। হতেই পারে তোমাদের গেমস টেমস থাকতে পারে, দেয়ার ক্যান বি ফেস্ট, হোয়াট এভার, এত অনেক বছর লম্বা 1 বছরের গল্প হতেই পারে, দেয়ার ক্যান বি সাম রিজনস, জেনুইন রিজনস। তো যদি কিছু হয় তাহলে আমাকে একটা থেকে জানিয়ে দেবে। ওয়াই আই এম সেইং সো, বিকজ আচ্ছা বিফোর দ্যাট, ধরো আমি একটা অটোপসি করলাম, ওকে? আচ্ছা, বিফোর দিস আই ইউজড টু ওয়ার্ক ইন দ্য ডিস্ট্রিক্ট হসপিটাল
where I have done autopsy for 3 years. And before that, I have done my post graduation from Bardhaman Medical College. তো যখন ডিস্ট্রিক্ট হসপিটালে ছিলাম অটোপসি করতে হয়েছে। এখন অটোপসি করার পর পুলিশ সামান দেবে, রাইট? এখন তোমরা দেখতে পাচ্ছ এটা সুপ্রিম কোর্ট হচ্ছে। সো লাইক দ্যাট আমাদেরকে সবাইকে সামানে যেতে হবে। সবার সামান আছে, আমারও আছে, সৌমিত্র স্যারেরও আছে, আমাদের এইচওডি স্যার ওনারও আছে, সবাইকে সামান যেতে হবে। আমারও আছে পরের সপ্তাহে। সো দ্যাট ইজ ওয়াই সামানে যখন যেতে হয় আমি আগে কাজ করতাম কালিম্পং। সো আই হ্যাভ টু গো টু কালিম্পং ফ্রম হিয়ার। তো কালিম্পং জানো তো কোথায়? নো? এনিওয়ান ফ্রম দেয়ার? এনিওয়ান ফ্রম শিলিগুড়ি? নর্থ বেঙ্গল? কোথা থেকে? বালুরঘাট। বস দাঁড়িয়ে পড়ছিস কেন? কোথেকে? বালুরঘাট, সব বালুরঘাট। বালুরঘাট, কুচবিহার। আরে বাহ, ওকে। হ্যাঁ, তো ওইখান থেকে যাতায়াত করতে হবে, তারপর তোমাদের ক্লাস নিতে হবে। ওকে, সো আই হ্যাভ টু বেসিক্যালি ক্যাচ, কেন একটা কোর্ট অ্যাটেন্ড করার পর আই কান্ট কাম ডাউন ফ্রম কালিম্পং অ্যাট দ্যাট ভেরি ডে, বিকজ কোর্ট তো শেষ হবে যখন, বুঝতেই পারছো জাজেদের ব্যাপার। ইট ইজ আপ টু দেয়ার উইশ when they will do, when they won't do. So মোটামুটি ওনারা 12টা 1টার দিকে ছাড়বেন, 1টার পর আমি কিছু পাবো না। So I have to come and stay in the railway station and catch Shatabdi early morning, because Shatabdi stops here. You will see that we will not change it. ওই দেখো, আচ্ছা কে কে দেখলি? আচ্ছা জল আসে দেখলে, আর কে কে দেখলে আর? अच्छा प्लीज दोज हु हैव सीन गो दूर जाओ, बाकी क्लास आपके आंखों से देखेगा। आर क्या देख ली? अच्छा ठीक है, अभी हम लोग बंद कर देते हैं। এটা কি হিউম্যান হেয়ার হতে পারে? व्हाट डू यू थिंक? चांस मान लो, यस और नो बोलो। आंसर इज 2। हाउ मेनी पीपल से यस? अरे कुछ तो बोल लो। हाउ मेनी ऑफ यू हु हैव सीन think it is a human hair? How many of you don't think it is a human hair? हाँ तो कुछ तो ऑप्शन होना चाहिए ना, yes और ना बोलो। No, it is not a human hair. It is cotton. ठीक है, cotton fiber. Why it is important? Again, going to that same thing that happened. যখন কোনো ক্রাইম সিন হয়, স্পেসিফিক্যালি রেপ বা ইত্যাদি, বা হ্যাঙ্গিং বা স্ট্র্যাঙ্গুলেশন, ইন দ্যাট কেস যদি কোনো লাইগেজের মেটেরিয়াল দিয়ে স্ট্র্যাঙ্গেল করা হয় বা হ্যাঙ্গিং ধরে নাও, সাপোজ ইট ইজ এ কটন রোপ বা নর্মাল রোপ মেড অফ কটন থ্রেডস, যদি পুলিশ সিনে একটা কটন মানে একটা থ্রেডকে নিয়ে আসে লাইগেজের মেটেরিয়াল, হোয়াট ইজ লাইগেজের মেটেরিয়াল উই উইল টক লেটার ইন দ্য হ্যাঙ্গিং ক্লাস। ওটা আর এটা সেম কিনা এটা কোত্থেকে পেলাম? সাপোজ ইট ইজ ফাউন্ড ইন দ্য নেক অফ দ্য ভিকটিম। কি করে পাবো? নেওয়ার থাকলে পাবো, তো নেওয়ার একটা উপায় আছে, উই উইল টক ইন দ্য ক্লাস। নাও ইফ দ্য আর্কিটেকচার ম্যাচেস অ্যালং উইথ দ্য কালার, তাহলে আমরা বলতে পারি হ্যাঁ ইট ইজ সেম। হু উইল ম্যাচ? ইউ ক্যান ম্যাচ ইফ ইউ হ্যাভ অ্যাক্সেস। ইফ ইউ ডোন্ট হ্যাভ অ্যাক্সেস, ইউ ক্যান টেক, preserve and send it for forensic science laboratory. FSL will do the matching, but you have to write हम इसको भेज रहे हैं मैच करने के, ऐसे नहीं भेज दी कर लो जो करना है, ऐसा नहीं, जो करना है उसके लिए भेजना। So each and everything is important. That is why I have shown you. So what we will do, we will read fibers. From there you will see how human hair looks like. We will talk about how animal hair looks like. Now I have not tried to take animal hair. आप में से किसी का पेट वगैरह है तो आप लेके ला सकते हो। Stray dog I won't suggest to take. फिर भी अगर ले लेते हो तो you can see. Okay. From human hair we will differentiate how cotton fiber looks like, how a nylon fiber looks like, and how other fibers look like. ठीक है? So this is what we will do in fiber class, not instruments, weapon of mass destruction. ठीक है ना? So এখানে তিন টাইপের ওয়েপন পাবো। ওয়ান ইজ ব্লান্ট। ব্লান্ট বুঝতে পারো কিছু? ব্লান্ট যখন বলি বুঝতে পারছো? ব্লান্ট দ্যাট ইজ শার্প ব্লান্ট, ব্লান্ট ফোর্স, শার্প এজ, 2-3 ডিফারেন্ট থিংস। সো আমরা এরকম ভাবে ওয়েপেন দিয়ে পড়বো। টাইপস অফ ওয়েপেন, ডেঞ্জারাস না হাউস হোল্ড, কি টাইপের ইনজুরি করে, হোয়াট টাইপ অফ ইনজুরি না এটা কেন পড়বো, কেন হোয়াট টাইপ অফ ইনজুরি ইজ কজড বাই হোয়াট টাইপ অফ ওয়েপেন। অ্যাজ ফর এক্সাম্পল ধরো 4-5 জন লোক একটা মানুষকে পিটিয়ে মেরেছে,
তুমি করতে এসছো পোস্টমর্টম। নাও পোস্টমর্টম করার পর তুমি পোস্টমর্টম করলে আর ইনজুরিগুলো নোট করলে। তারপর তোমায় কোর্টে দেখানো হলো স্যার এইটা আমাকে দিয়েছে, সাপোজ দিস ইজ দ্য ওয়েপন, নাও which one you think has caused this injuries? So you will have to say ये हो सकता है, ये नहीं हो सकता। FSL will do their job, but it is also your job, so that is why we will see। তো প্রথমে আমরা জানবো কি what type of injuries, that is practical theory class, how injuries look, first identify injury, তারপর সেটা কি করে লিখবো, and then what type of weapons we have and what type of injuries are caused by these weapons। ठीक है, छोटा बड़ा सब प्रकार के वेपन है। दिस लाठी ऑल्सो वेपन, একটু নোংরা বলে আমরা ভিতরে ঢোকাইনি, বাট ইট ইজ এ वेपन, প্লাস্টিকের লাঠি। ওকে, and there are charts। apart from that we have instruments, এগুলো instrument also can be used as weapon, but they are instrument। ওই যে saw, ওগুলো saw বলি, brain saw, brain इन्होंने मतलब किया है, बट लोकेशन इन्होंने बदल दिया। दिस बटरफ्लाई मार्क वाज सपोज्ड टू बी अप, so that is it becomes kind of not useful। so apart from that, তার মানে ওটাকে ছেড়ে দাও, ওয়েপেন থাকবে একটা কোশ্চেন, মানে কোশ্চেনের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, ওয়েপেন একটা কোশ্চেন। রিয়েল লাইফ তো বোঝাতে পারলাম কি কি আসবে, কেন ইম্পর্টেন্ট। তো ওয়েপেন পরীক্ষার ইম্পর্টেন্স থেকে ওয়েপেন একটা কোশ্চেন আসবে, ডিসক্রাইব করতে বলা হবে। মডেল একটা কোশ্চেন আসবে, ডিসক্রাইব করতে বলা হবে। হয়তো মাল্টিপল ইনজুরি ডেমনস্ট্রেট করে মাল্টিপল ওয়েপেন দিয়ে দেওয়া হবে, উই হ্যাভ ট্রাইড উইথ ইউর সিনিয়র ব্যাচ, অ্যান্ড তোমাকে ম্যাচ করতে হবে লাইক দ্যাট। এইটা হচ্ছে একটা ভেজিটেবল পয়জন, মার্কিং নাট। এটা দিয়ে আর্টিফিশিয়াল ব্রুজ করা যায়, মানে ঘষলে ডিসকালারেশন হবে, রেডি। ওই জন্য এটা এখানে আছে, বিকজ ওয়েপেনের সঙ্গে অ্যাব্রেশন পরে পড়বে, एब्रेजन ब्रूस लाइक दैट। ठीक है।